নমস্কার। আজ আমরা একটা দারুণ ইন্টারেস্টিং ঐতিহাসিক মেডিকেল টেক্সট বা ম্যাটেরিয়া মেডিকা নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে একটি বিশেষ ঐতিহাসিক পাঠ্য আজ আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি, যা মর্গান বাখ নামের একটি স্পেশাল কম্পাউন্ড বা যৌগের বিশদ বিবরণ দেয়। ধাপে ধাপে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে অনেক বছর আগে একটিমাত্র উৎস থেকে শারীরিক এবং মানসিক নানা রকম উপসর্গের ব্যাখ্যা দেওয়া হয়েছিল। চলুন সরাসরি ভেতরে ঢোকা যাক। স্ক্রিনে যে টেক্সটটা দেখা যাচ্ছে সেটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। এটা আসলে এমন একটা ইউনিক কম্পাউন্ডের রূপরেখা দেয়, যা থেকে পরবর্তীকালে মর্গান গার্টনার এবং মর্গান পিওর নামের আলাদা আলাদা উপাদানগুলো পৃথক করা হয়েছিল। আজ আমরা ঠিক এই পৃষ্ঠায় লেখা তথ্যগুলোকেই একটু আধুনিক আর স্ট্রাকচার দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করব। এক নজরে দেখে নিই আজ আমরা কি কভার করতে যাচ্ছি। প্রথমে মর্গান বাখের সংজ্ঞা, তারপর কনজেশন বা রক্ত সঞ্চয়ের মূল ধারণা, এরপর এর আবেগগত বা মানসিক প্রোফাইল, তারপর মাখা, হৃৎপিণ্ড এবং হজম প্রক্রিয়ার ওপর এর প্রভাব, আর সবশেষে ত্বক ও অস্থিসন্ধির লক্ষণগুলো। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে, মর্গান বাখের সংজ্ঞা। মর্গান বাখ কিন্তু কোনো একটা সিঙ্গেল এলিমেন্ট বা একক উপাদান নয়, এটা মূলত একটা সম্পূর্ণ কম্পাউন্ড। বৈজ্ঞানিক প্রক্রিয়া এর ভেতর থেকে অন্যান্য উপাদান আলাদা করা সম্ভব হয়েছিল ঠিকই, কিন্তু মজার ব্যাপার হল সোর্স অনুসারে নির্দিষ্ট কিছু চিকিৎসক রোগীদের জন্য আলাদা উপাদানের পরিবর্তে এই সম্পূর্ণ মর্গান বাখ কম্পাউন্ডটি বেশি ব্যবহার করতে পছন্দ করতেন। এটাই কিন্তু এই মিশ্রণটার অন্তর্নিহিত ক্ষমতার দিকে একটা বড় ইঙ্গিত দেয়। এবার আসা যাক দ্বিতীয় অংশে, কনজেশন বা রক্ত সঞ্চয়ের মূল ধারণা। ঠিক মর্গান পিওরের মতোই এই কম্পাউন্ডের একেবারে সেন্ট্রাল থিম বা কিনোট হল কনজেশন। কনজেশন বলতে আমরা সাধারণত নাক বন্ধ হওয়া বা সর্দি বুঝি, তাই না? কিন্তু এখানে ব্যাপারটা আরও অনেক গভীর। শরীরের কোনো অংশে অতিরিক্ত তরল বা রক্ত জমা হওয়াকে এখানে বোঝানো হচ্ছে। এই প্রোফাইলে বর্ণিত শারীরিক বা মানসিক যে কোনো উপসর্গ বুঝতে হলে এই কনজেশনাল লেন্স দিয়েই তা দেখতে হবে। এটাকে ট্রাফিকে আটকে থাকা একটা রাস্তার মতো ভাবা যেতে পারে। পুরো শরীরের বিভিন্ন সিস্টেমে এটা একটা ধীর, ভারী এবং অবরুদ্ধ অবস্থার সৃষ্টি করে। ৩ নম্বর পয়েন্ট, আবেগগত এবং মানসিক প্রোফাইল। সোর্স মেটেরিয়ালে একটা অদ্ভুত সুন্দর অথচ বিষণ্ণ লাইন আছে, আবেগ যেভাবে রোগীকে কুড়ে কুড়ে খেতে পারে, এটি তারই প্রতিফলন। একটু ভাবা যাক কথাটা। এটা জাস্ট মন খারাপ নয়, এটা রীতিমতো ভেতরে ভেতরে গুমড়ে মরা একটা অবস্থা। রোগীর ভেতরের মানসিক কষ্টটা যে কতটা তীব্র হতে পারে, এই লাইনটা তারই প্রমাণ। এই মানসিক অবরুদ্ধতার ইফেক্টগুলো অনেকটা চেইন রিয়াকশনের মতো কাজ করে। রোগীরা ভীষণ ইন্ট্রোভার্ট আর উদ্বিগ্ন হয়ে পড়েন। নিজেদের সমস্যার কথা ভাবতে ভাবতে এতটাই একা হয়ে যান যে সারাক্ষণ এক ধরনের গ্লুমি র্যাভেরি বা বিষণ্ণ ঘোরের মধ্যে থাকেন। স্বাস্থ্য নিয়ে তাদের টেনশন এমন পর্যায়ে চলে যায় যে মারাত্মক ডিপ্রেশন, এমনকি আত্মহত্যার চিন্তাও মাথায় আসতে পারে। এই পুরো ব্যাপারটাই হল মানসিক কনজেশনের একেবারে চূড়ান্ত রূপ। এবার আমরা দেখব ৪ নম্বর পয়েন্ট, মাথা, হৃৎপিণ্ড এবং হজম প্রক্রিয়ার ওপর এর প্রভাব। কনজেস্টিভ মাথা ব্যথার কারণগুলো খেয়াল করলে দেখা যাবে গরম আবহাওয়া, মানসিক চাপ বা নৌকায় দোল খাওয়া, এগুলো বেশ সাধারণ। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এর মুক্তির উপায়। সোর্স অনুযায়ী পিত্তযুক্ত শ্লেষ্মা বা মিউকাস বমি করে বের করে দিলেই নাকি তীব্র ব্যথা থেকে মুক্তি মেলে। মানে ভেতরের ওই কনজেশন বা জ্যামটা শারীরিকভাবে বের করে দিলেই যেন পরম শান্তি। আর এর পাশাপাশি হাই ব্লাড প্রেশারের কারণে মাথা ঘোরার কথাও কিন্তু টেক্সটে বিশেষভাবে উল্লেখ করা আছে। এবার যদি আমরা ডাইজেস্টিভ সিস্টেম বা হজম প্রক্রিয়ার দিকে তাকাই, সেখানেও ওই একই কনজেশনের প্যাটার্ন। অতিরিক্ত মিউকাস বা শ্লেষ্মা তৈরি হওয়ার কারণে পুরো সিস্টেমটাই যেন স্লো বা অবরুদ্ধ হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই শ্বাসবন্ধ হয়ে আসা অনুভূতি, বুক জ্বালা, কোষ্ঠকাঠিন্য, এগুলো নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। এমনকি পিত্তপাথর বা লিভারের ব্যথার মতো জটিল শারীরিক অবস্থাও এই ধীরগতির হজম প্রক্রিয়ারই একটা চরম পরিণতি। মেনোপজ বা ঋতুবন্ধের সময়কার উপসর্গগুলো রক্ত সঞ্চালন এবং শ্বাসতন্ত্রের সমস্যার সাথে খুব গভীরভাবে যুক্ত। হঠাৎ করে শরীর গরম হয়ে যাওয়া বা ফ্লাশড অনুভূতির সাথে সাথে ভ্যারিকোজ ভেইনের সমস্যা দেখা যায়। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, হার্টের কোনো সরাসরি অসুখ না থাকলেও হাত পায়ের প্রান্তগুলো নীল হয়ে যাওয়ার একটা ফিলিং বা অনুভূতি তৈরি হয়। মানে রক্ত সঞ্চালনেও সেই ব্লকেজ বা অবরুদ্ধতা কাজ করছে। আর এটাই শেষ পর্যন্ত নিউমোনিয়ার মতো মারাত্মক শ্বাসতন্ত্রের সমস্যার দিকেও নিয়ে যেতে পারে। আমাদের তালিকার শেষ পয়েন্ট, অর্থাৎ ৫ নম্বর পয়েন্টে চলে এসেছি, ত্বক এবং অস্থিসন্ধির লক্ষণসমূহ। জয়েন্ট বা অস্থিসন্ধির ক্ষেত্রে এই মেটেরিয়া মেডিকা কিন্তু খুব স্পেসিফিক তথ্য দিচ্ছে। বাতের ব্যথায় জয়েন্ট ফুলে ওঠার কথা বলা হয়েছে ঠিকই, তবে সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে হাঁটুর ওপর। এই কম্পাউন্ডের প্রোফাইল অনুযায়ী শরীরের অন্য যে কোনো জয়েন্টের তুলনায় হাঁটু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে।
আর ত্বকের বাহ্যিক সমস্যাগুলোর লিস্ট তো রীতিমতো চমকে দেওয়ার মতো লম্বা। একজিমা, ব্রোনো, ফোড়া, ডার্মাটাইটিস কি নেই সেখানে। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো এই ঘা বা ফাটলগুলোর নেচার। এগুলো সাধারণত কাঁচা থাকে আর তা থেকে ক্রমাগত রস ঝরতে থাকে। তার উপর আবার মারাত্মক চুলকানি, বিশেষ করে মুখের চারপাশে আর গালে এমন শুষ্ক ফাটল এই প্রোফাইলের খুব সিগনেচার একটা এক্সটার্নাল বা বাহ্যিক সিমটম। পুরো প্রোফাইলটার দিকে যদি আমরা একটা বার্ডস আই ভিউ বা পাখির চোখে তাকাই, তাহলে ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন কিভাবে একটা মাত্র কনসেপ্ট, ওই কনজেশন বা অবরুদ্ধতা, রোগীর বিষণ্ণ চিন্তাভাবনা থেকে শুরু করে ডাইজেস্টিভ সমস্যা, জয়েন্ট পেইন, এমনকি ত্বকের কাঁচা ঘা পর্যন্ত সবকিছুকে একটা সুতোয় গেঁথেছে। স্ট্রেস বা মানসিক চাপ কিভাবে শারীরিকভাবে ম্যানিফেস্ট করে তার একটা দুর্দান্ত ঐতিহাসিক দলিল হলো এই প্রোফাইলটা। সবশেষে একটা কথা না ভেবেই পারা যাচ্ছে না। যদি কনজামশনের মতো একটা মাত্র ঐতিহাসিক কনসেপ্ট দিয়ে একাকিত্ব, বুক জ্বালা আর ত্বকের সমস্যাগুলোকে এক বিন্দুতে মেলানো যায়, তাহলে আজকের দিনের মডার্ন ডায়াগনস্টিক্স ঠিক এই একই মানব যন্ত্রণাকে কিভাবে নতুন করে ক্যাটেগরাইজ করবে। ইতিহাস আর আধুনিক বিজ্ঞানের এই মেলবন্ধন সত্যি ভাবায়, তাই না? আজকের মতো আমাদের বিশ্লেষণ এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।